লখিমচাঁদ ছিল ভীষণ অলস। সে কোনো কাজই করত না, সারাদিন শুধু বিছানায় শুয়ে ঘুমাত। আর এই কারণে লখিমচাঁদের স্ত্রী খুব বিরক্ত থাকত। সে উল্টো সিধে কথা বলতো লখিমচাঁদকে, কিন্তু তাতে তার কোনো ভাবান্তর হতো না। একদিন স্ত্রী বলল, তুমি কোনো কাজ করো না কেন? কতদিন বাবার রেখে যাওয়া টাকায় বসে বসে খাবে? তোমার নাটক শুরু হয়ে গেছে। প্রতিদিন একই কথা বলে আমার মাথা খাচ্ছ। যাও, কাজ করো। কত টাকাই বা তোমার বাবা রেখে গেছেন তোমার জন্য? একদিন না একদিন এই টাকা ফুরিয়েই যাবে। তখন তুমি কি করবে? আর তোমার ছেলে মেয়েদের কি হবে কোনোদিন ভেবেছ? লখিমচাঁদ বলল, আমাদের এত টাকা আছে যে আমরা 7 পুরুষ বসে বসে খেতে পারবো। তুমি যাও, আমার মাথা খেও না। এই কথা বলে লখিমচাঁদ আবার ঘুমিয়ে পড়ল। রিনা, তার স্ত্রী, এসব শুনে খুব রাগ করল। সে লখিমচাঁদকে অনেক বোঝাতে লাগল, কিন্তু লখিমচাঁদ কিছুই করল না। এভাবে 2 বছর কেটে গেল। শেষমেশ লখিমচাঁদের সব টাকা ফুরিয়ে গেল। একদিন রিনা বলল, এবার কিছু কাজ করো, সব টাকা শেষ হয়ে গেছে, এখন ঘরে খাওয়ারও কিছু নেই। এই কথা শুনে লখিমচাঁদ অবাক হয়ে বলল, কিভাবে সব টাকা শেষ হয়ে গেল? আমার বাবা এত টাকা রেখে গেছেন, আমি তো কাউকে কোনো টাকা দিইনি। রিনা উত্তর দিল, আমি তো তোমাকে অনেক দিন ধরে বলছি, কিন্তু তুমি শুনতে চাওনি। এখন সত্যিই সব শেষ। লখিমচাঁদ মাথায় হাত দিয়ে বসে পড়ল। অনেক ভেবে বলল, মাফ করো, আমি আজ থেকেই কাজ করতে যাব। এভাবে লখিমচাঁদ কাজ খুঁজতে বের হল। হাঁটতে হাঁটতে সে জঙ্গলে চলে গেল। অনেকটা পথ হেঁটে ক্লান্ত হয়ে সে একটা গাছের নিচে বসল বিশ্রাম নিতে। হঠাৎ সে ঘোড়ার শব্দ শুনে চমকে উঠল। দূরে তাকিয়ে দেখল ঝর্ণার কাছে 4 জন লোক দাঁড়িয়ে আছে। লখিমচাঁদ লুকিয়ে গিয়ে ঝোপের আড়াল থেকে শুনতে লাগল। 4 জনের একজন বলল, তোমরা যাও, আমি শুধু সোনা নিয়ে আসি। তারা চলে গেল। আর সেই লোকটা চারপাশে তাকিয়ে ঝর্ণার কাছে গিয়ে এক মন্ত্র পড়ল। পানি, খুলে দাও তোমার কাহিনী। মন্ত্র পড়তেই ঝর্ণাটা 2 ভাগ হয়ে গেল, আর ভেতরে একটা সোনার গুহা দেখা দিল। লোকটা গুহার ভেতরে ঢুকে গেল। লখিমচাঁদও চুপি চুপি তার পেছনে ঢুকল। কিছুক্ষণ পর লোকটা অনেক সোনা রূপা নিয়ে বেরিয়ে গেল। বেরোনোর আগে আবার মন্ত্র পড়ল। পানি, খুলে দাও তোমার কাহিনী। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল আর লোকটা বেরিয়ে গেল। কিন্তু লখিমচাঁদ ভেতরেই থেকে গেল। সে ভাবল, আজ আমার ভাগ্য জেগেছে, এখন তো আর কোনো কাজ করতে হবে না, শুধু আরাম করব। সে গুহা থেকে অনেক সোনা নিয়ে বাড়ি ফিরল এবং স্ত্রীকে সব বলল। দেখো, কত সোনা এনেছি। স্ত্রী বলল, সব ঠিক আছে, এখন এই সোনা দিয়ে তুমি নতুন কোনো কাজ শুরু করো, আর কখনো ওই গুহায় যেও না। কিন্তু লখিমচাঁদ বলল, এখন কাজের দরকার কি? যখন এই সোনা শেষ হবে আমি আবার গিয়ে নিয়ে আসব। রিনা অনেক বোঝালো, কিন্তু সে কিছুতেই শুনল না। যখনই সোনা শেষ হতো সে গুহায় গিয়ে আবার নিয়ে আসত। এভাবে অনেক দিন চলল।
একদিন সে ভাবল, আমি একবারই সব সোনা নিয়ে আসি না কেন? সে গুহায় ঢুকে প্রচুর সোনা জড়ো করল, কিন্তু বেরোতে গিয়ে এত খুশিতে মন্ত্র ভুলে গেল। সে বারবার ভুল মন্ত্র পড়তে লাগল। পানি পানি তোর কাহিনী, পানি পানি কি তোর কাহিনী। কিন্তু দরজা আর খুলল না। যতই চেষ্টা করুক সে বেরোতে পারল না। লখিমচাঁদ এক কোণে বসে কাঁদতে লাগল আর বলল, হায়, যদি আমি আমার স্ত্রীর কথা শুনতাম, যদি লোভ না করতাম, তাহলে আজ আমার এই পরিণতি হতো না। লোভের কারণে লখিমচাঁদ সেই গুহাতেই আটকা পড়ে গেল। প্রতিদিন চেষ্টা করত দরজা খোলার, কিন্তু কোনো দিন সফল হল না। রাতনপুর নামে একটি গ্রামে শুভম নামের এক ছেলে থাকত। সে তার মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে থাকত এবং জীবিকা নির্বাহের জন্য আমের চাষ করত। সে তার বাগানে প্রতিদিন গাছের ছাঁটাই ও যত্নে পুরো সময় দিত, কিন্তু তবুও তার আম কখনো সুন্দরভাবে বড় হতো না, আবার কখনো কালো দাগযুক্ত হয়ে যেত। যখন সে বাজারে এসব আম বিক্রি করতে যেত, কেউ কিনত না। ব্যবসায়ীরা বলতো, এগুলো কি ধরনের আম, আর তুমি এগুলো কোথা থেকে এনেছো? এগুলো কাবারই নেবে, আমি কি কিনব? শুভম চেষ্টা করত এবং বলতো, দয়া করে একটিও খেয়ে দেখুন, এগুলো খুবই মিষ্টি, এমন মিষ্টি যে মনে হবে মুখে মিশ্রি গলে গেছে। কিন্তু ব্যবসায়ীরা তার কথা বিশ্বাস করত না। নিরাশ হয়ে শুভম তার আম নিয়ে বাজার থেকে বাড়ি ফিরে আসত। এই ঘটনা তার জন্য বারবার ঘটত। প্রতি বছর তার আম নষ্ট হয়ে যেত এবং ঋণের বোঝা ক্রমেই বাড়ত। অবশেষে 4 জন ঋণমুক্তির জন্য তার বাড়িতে এসে তার জিনিসপত্র নিয়ে যেতে শুরু করল। এই চরিত্রগুলোর মধ্যে একজন ছিল লালা। লালা নিজেও একটি আমের বাগানের মালিক, যার আম বাজারে সবচেয়ে বেশি দামে বিক্রি হতো। লালা শুভমকে গ্রামের মধ্যে থাকতে মোটেও পছন্দ করত না। আসলে একসময় শুভমের পিতা লালাকে থাপ্পড় মেরেছিলেন। সেই ঘটনার পর লালার চোখে শুভমের পরিবারকে ঘৃণা দেখা যেত। এখন শুভম ঋণে ডুবে গেছে দেখে লালার আনন্দের সীমা ছিল না। একদিন লালা শুভমের বাড়িতে এসে বলল, সব সমস্যার কারণে তোমার ঋণের বোঝা ক্রমেই বাড়ছে। আমাদের বাগানে কাজ করো, চাকরি করলে বসে থাকবে, না হলে কেউ তোমাকে রাস্তায় আসতে বাধা দিতে পারবে না। এ বলে লালা হাসতে লাগল। লালাকে এমন হাসতে দেখে শুভম বলল, আর সেই অর্থের নেশায় আমরা আনন্দিত থাকব। লালা, মনে রেখো, একদিন আমি তোমার চাইতে বড় মানুষ হয়ে দেখাবো। আমি রাস্তার পাশে থাকব, কিন্তু তোমার মতো নিম্নমানের মানুষের কাছে চাকরি করব না। লালা রেগে গিয়ে বলল, শোনো, ক্ষুধার্ত ভিক্ষুক মানুষের উচিত তার ক্ষমতার মধ্যে কাজ করা। আমি তোমাকে সাহায্য করছি, কিন্তু শুনে রাখো, তোমার কাছে মাত্র 2 সপ্তাহ আছে ঋণ পরিশোধের জন্য। যদি তুমি এই সময় ঋণ পরিশোধ করতে না পারো, তাহলে তোমার বাড়ি ও জিনিসপত্র তোমার চোখের সামনে নিলামে যাবে, বোঝো? এ বলে লালা রেগে গিয়ে দরজা লাথি মারল এবং ঘর থেকে বেরিয়ে গেল। শুভম তার মায়ের কাছে বলল, মা, এখন আমরা কিভাবে লালার টাকা পরিশোধ করব? এই গ্রামে কেউ আমাকে ঋণ দিচ্ছে না। আমি জানি না 2 সপ্তাহের মধ্যে ঋণ পরিশোধ কিভাবে করতে পারবো। এ বলে শুভম তার মায়ের কোলে মাথা রেখে কাঁদতে লাগল। মা তাকে ধরে সাহস দিলেন এবং শহরে গিয়ে চেষ্টা করতে বললেন। পরের দিন শুভম শহরে গিয়ে ঋণ চেয়েছিল, কিন্তু শহরের ব্যবসায়ীরা অজানা ব্যক্তিকে ঋণ দিতে অস্বীকার করল। সন্ধ্যায় ক্লান্ত হয়ে শুভম শহর থেকে গ্রামের পথে ফিরছিল। পথে সে দেখল একজন ব্যক্তি মাটিতে পড়ে আছে। শুভম একটু কাছে গিয়ে দেখল সে একজন সাধু বাবা, কিন্তু সে অচেতন।
সে তার ওপর কিছু পানি ছিটিয়ে জেগে উঠতে সাহায্য করলো। এরপর তাকে পানি খাওয়ালো। সাধুকে জিজ্ঞেস করলো, বাবা, এখন কি আপনি ঠিক আছেন? কোনো সমস্যা তো নেই? সাধু বলল, না ছেলে, সব ঠিক আছে। এই গরমে পানি না পেলে হয়তো আমি মারা যেতাম। তুই ভালো মানুষ মনে হচ্ছিস। আজ তুই এক সাধুকে সাহায্য করেছিস। বল, তুমি কি চাও? শুভম বলল, সাধু বাবা, শুধু আমাকে আশীর্বাদ দাও যাতে আমার দারিদ্র্য দূর হয় এবং আমার জীবন ভালো হয়ে যায়। সাধু একটি সোনার বীজ বের করলেন এবং বললেন, এই বীজটি নাও। এই বীজটি রোপণ করার সময় তুমি যে ফলের নাম নিবে সেই ফলের গাছ হবে, আর সেই গাছের ফলের মাধ্যমে তোর দারিদ্র্য দূর হবে। এটা বলে সাধু বাবা সেখান থেকে চলে গেলেন। শুভম সেই বীজ নিয়ে গ্রামের বাড়ি ফিরল। পরের দিন সে বীজটি তার আমের বাগানে লাগালো এবং নাম দিল আম। সে বীজের যত্ন নিতে শুরু করল। 2 দিনের মধ্যে বীজ থেকে একটি গাছ জন্মালো। তৃতীয় দিনে গাছ বড় হলো। 1 সপ্তাহের মধ্যে গাছের ফল ধরল। শুভম প্রথমবার সেই ফল তুলল এবং অবাক হয়ে দেখল, এইগুলো সাধারণ আম নয়, সোনার আম। আরে, এটা কি? এইগুলো তো সোনার আম। যাই, এগুলো বাজারে বিক্রি করি। এরপর শুভম তা বাজারে নিয়ে গেল এবং বিক্রি করে প্রচুর অর্থ পেল। সেই অর্থ দিয়ে সে লালার কাছে থাকা ঋণ পরিশোধ করল। লালা অবাক হয়ে গেল এবং ভাবল, শুভম এত দ্রুত ঋণ শোধ করলো? এত ধন কোথা থেকে এসেছে? তবে সে তখন বিশেষ কোনো ব্যবস্থা নিল না। এরপর শুভম ক্রমে ধনী হয়ে উঠল। সে নতুন বাড়ি, নতুন গাড়ি কিনল এবং গ্রামের অনেক দোকানও কিনল। লালা ধীরে ধীরে ঈর্ষায় আগুন ধরে ফেলল। সে ভাবল, যে ভিক্ষুক রাস্তার পাশে পড়ে যেত, তার কি ধন আছে যে এত উঁচে উঠছে? আজ অবশ্যই আমি এর রহস্য বের করব। শুভম জানত লালা কিছু একটা করবে, তাই সে সোনার আমের গাছের চারপাশে ফাঁদ বসিয়েছিল, যা লালা জানত না। একদিন লালা গাছের পাশে এসে দেখল গাছে সোনার আম ফলেছে। আচ্ছা, তাহলে এই হলো ব্যাপার। দাঁড়া, আমি এখনই এই আমগুলো তুলব। লালা সোনার আম তুলতে গিয়ে ফাঁদে ধরা পড়ল। সে চিৎকার করতে লাগলো, বাঁচাও, বাঁচাও! শুভম এসে বলল, আমি জানতাম তুমি আমার সমৃদ্ধি দেখতেও পারবে না, তাই ফাঁদ বসিয়েছি। তখন লালা বলল, আমাকে ক্ষমা করে দাও শুভম, আর আমি তোমার বাগানে কখনো আসব না। তখন শুভম বলল, ক্ষমা চেয়ে লাভ নেই লালা। শুভম পুলিশকে ডাকল। লালাকে চুরির জন্য গ্রেপ্তার করা হলো। এরপর শুভম পরিশ্রম ও বুদ্ধিমত্তার মাধ্যমে শহরে একটি বড় আমের দোকান খুলল। সে তার উপার্জনের মাধ্যমে গ্রামের দরিদ্রদের সাহায্য করতে লাগলো, যাতে কেউ না খেয়ে থাকে। এইভাবে শুভম তার মায়ের সঙ্গে সুখে শান্তিতে জীবন কাটালো। এক দেশে এক গ্রামে ভাই বোন থাকত। ভাইয়ের নাম রাজেশ আর বোনের নাম পিঙ্কি। রাজেশ ছিল খুব অলস, কোনো কাজ করত না। একদিন পিঙ্কি বলল, রাজেশ, তুমি কিছু কাজ করো না কেন? সারাদিন খেলেই কাটাও। কতদিন আমি আর মায়ে ভেবে বলবো? তুমি বুঝতে পারছো না কিছু? রাজেশ রেগে গিয়ে বলল, আমি আমার ইচ্ছে মতো করব। তুমি আমার ছোট, আমাকে বোঝাতে আসো না। আমার সময় এলে আমি কাজ করব। রাজেশ, এভাবে কথা বলা ঠিক নয়। তোমার বোন ঠিক বলছে, ওর কাছে ক্ষমা চাও। এটা শুনে রাজেশ অনেক রেগে যায় আর দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। পিঙ্কিও দৌড়ে ভাইয়ের পেছনে গেল। রাজেশ, রাজেশ, এত রাগ নিয়ে কোথায় যাচ্ছ? আমি জঙ্গলে যাচ্ছি কাঠ কাটতে। সারাদিন তোমরা শুধু আমাকে বকা দাও। পিঙ্কি ভাইয়ের পেছন পেছন জঙ্গলে গেল।
কাঠ কাটতে গিয়ে হঠাৎ রাজেশের পা পিছলে নদীতে পড়ে গেল। পিঙ্কি, পিঙ্কি, বাঁচাও, আমি ভেসে যাচ্ছি। রাজেশ, রাজেশ, কোথায় গেলি তুমি? রাজেশ, রাজেশ। রাজেশ ভেসে নদীর ওপারে চলে গেল। উঠে দেখে এক বিশাল প্রাসাদ। হঠাৎ এক মৎস্যকন্যা এসে সামনে দাঁড়ালো। কোথায় যেতে চাইছো ছেলে? ওই প্রাসাদে। কিন্তু আপনি কে? আমি মৎস্যকন্যা। এই নদীর ধারে যে প্রাসাদ দেখছো, ওটা এক জাদুর প্রাসাদ। সেখানে যা চাইবে সব পাবে। খাওয়া দাওয়া, খেলা, আনন্দ, সব কিছু। তবে মনে রেখো, তুমি ভেতরে ঢুকলে আমার অনুমতি ছাড়া আর বেরোতে পারবে না। রাজেশ রাজি হলো। ভেতরে ঢুকে দেখে অসাধারণ সুন্দর প্রাসাদ। জাদুর প্রাসাদ? আমি ঘুমোতে চাই, আমাকে একটা সুন্দর বিছানা দাও। অমনি সুন্দর এক বিছানা এসে গেল। রাজেশ খুশি হয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে পিঙ্কি আর গ্রামবাসী অনেক খুঁজেও রাজেশকে পেল না। তারা হাল ছেড়ে দিল। কয়েকদিন রাজেশ খুব আনন্দে থাকল। খেলাধুলো, খাওয়া দাওয়ার শখ পেত। কিন্তু কিছুদিন পর একাকিত্বে কষ্ট পেতে লাগল। মা আর পিঙ্কিকে মনে পড়ল। কাঁদতে কাঁদতে বলল, আমি এখানে থাকতে চাই না, বাড়ি ফিরতে চাই। বেরোতে গেলে প্রাসাদ বলল, মৎস্যকন্যার অনুমতি ছাড়া কেউ বেরোতে পারে না। রাজেশ মৎস্যকন্যাকে ডাকতে লাগল। সে এলো। কি হলো রাজেশ, তুমি তো এখানেই থাকতে চাইছিলে? না না, আমি বাড়ি ফিরতে চাই। মা বোনকে মিস করছি। আমি এখন থেকে সব কাজ করব, আর কোনো অভিযোগের সুযোগ দেব না। রাজেশের আন্তরিকতা দেখে মৎস্যকন্যা তাকে মুক্তি দিল। সে ছুটে বাড়ি ফিরল। কিন্তু অবাক হয়ে দেখে সবার কাছে মনে হচ্ছে সে তো এক মুহূর্তও যায়নি। রাজেশ বুঝল, জাদুর প্রাসাদের ভেতরে সময় থেমে গিয়েছিল। শুধু সেই সব মনে রেখেছে। পরদিন ভোরে রাজেশ সত্যি সত্যি জঙ্গলে কাঠ কাটতে গেল। ফিরে এলে মা আর পিঙ্কি বলল, রাজেশ, তুমি এখন খুব পরিশ্রমী হয়েছ। আমরা তোমাকে অকারণে বকাছকা করতাম, আমাদের ক্ষমা করে দিও। রাজেশ হাসল। না মা, এখন আমি বুঝেছি কাজের গুরুত্ব, আর অলস হব না। মা আর পিঙ্কি রাজেশকে জড়িয়ে ধরল।